লাল বেনারসি পরে বউ সেজে বসে আছি। কিছুক্ষণ পরেই আমার বিয়ে, আর সেই মুহূর্তেই খবর এলো ছেলে এই বিয়ে করবে না। ছেলের বাসা থেকে না করে দেওয়া হয়েছে। আব্বু কথাটা শুনে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েছে। বাড়ি ভর্তি মেহমান, এলাকার সবাই জানে আজ আমার বিয়ে। গ্রাম অঞ্চলে বিয়ের কথাবার্তা হলে সারা এলাকায় জানাজানি হয়ে যায়। আর এখন যদি বিয়েটা না হয় তাহলে মানুষের কথার যন্ত্রণায় রাস্তায় মুখ দেখানো যাবে না। লোকে বলবে আমার কোনো দোষ আছে, আর তাই বিয়ে ভেঙে গেছে। এই প্রথমবারের মতো আব্বুর চোখে জল দেখতে পাচ্ছি আমি। আম্মু খুব কান্নাকাটি করছে। সবাই জিজ্ঞেস করায় আব্বু আম্মু বলতে বাধ্য হয় যে বিয়েটা হচ্ছে না, ছেলেপক্ষ না করে দিয়েছে। সবাই এক এক করে বলে যাচ্ছে হয়তো মেয়ের কোনো দোষ আছে, আবার কেউ বলছে এই মেয়ের এখন বিয়ে হবে কই, খুদ না থাকলে কি আর বিয়ের আসর থেকে বিয়ে ভাঙে। কেউ আবার বলছে কারো অভিশাপের ফল, নিশ্চয়ই কারোর অভিশাপ লেগেছে। একজন তো বলেই বসলো আব্বুকে, ভাইজান এই মেয়েকে এখন বিয়ে দিবা কই, কেউ তো বিয়ে করবে না, যদি জানে এই মেয়ের বিয়ের দিন বিয়ে ভেঙে গেছে। তখনই কেউ একজন এসে বলে ওঠে, আর যদি বিয়েটা আজই হয় তাহলে তো আর কোনো কিছু বলবেন না, তাই না? আজ আর কিভাবে বিয়ে হবে রে বাবা, বিয়ে তো ভেঙে দিয়েছে ছেলেপক্ষ, আর এত বড় বদনামের পর কে বিয়ে করবে আমার মেয়েকে? ছেলেটি সিনেমার নায়কের মতো বলে উঠল, আমি বিয়ে করব আপনার মেয়েকে, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আব্বু ছেলেটাকে বুকে জড়িয়ে বলল, আমার কোনো আপত্তি নেই বাবা, কিন্তু তোমার পরিবার তারা কি মেনে নেবে এই বিয়ে? আপনি সেসব আমার উপর ছেড়ে দিন, আর বিশ্বাস রাখুন আমার উপর। চোখ মুছুন আর আপনার মেয়ের কাছে গিয়ে বসুন, আমি আসছি একটু পরে। আসবে তো বাবা? ভরসা রাখুন আমার উপর, আসছি আমি কিছুক্ষণ পরে। ছেলেটি চলে যায়। আম্মু এসে আমাকে বলে, চিন্তা করিস না মা, কাঁদিস না, তোর বিয়ে আজই হবে। আমি তাদের কিভাবে বোঝাই আমি আমার বিয়ে হচ্ছে না তার জন্য কান্না করছি না, কেউ আমাকে ঠকিয়েছে আমি সেই জন্য কাঁদছি, তার কথা মনে করে কাঁদছি। অনেকক্ষণ হয়ে যায় ছেলেটা আর আসে না। সবাই আবার কানাকানি শুরু করে আর বলতে থাকে আসবে না ওই ছেলে, বিয়ে এটাও হবে না, দেখে নিও। সবার কানাকানি চলাকালীন হঠাৎ করেই ছেলে তার মাকে নিয়ে হাজির। এসেই আব্বুকে বলেন, এটা আমার আম্মু, আম্মুকে ছাড়া তো আর বিয়ে করতে পারে না, তাই নিয়ে আসলাম আম্মুকে। আব্বু দূরে আসেন তাই তাকে নিয়ে আসতে পারলাম না। আমার শাশুড়ি আম্মু আব্বুকে আশ্বাস দিয়ে বলেন তারা আমাকে খুব ভালো রাখবেন, আর তাদের বাসার ঠিকানা পরিচয় সব কিছু জানান। মায়ান কি করে সেই সবও খুলে বলেন। আব্বু শুনে একটু স্বস্তি পান, তবে আব্বু সেই মুহূর্তে শুনে মনে হচ্ছিল আমাকে বিয়ে দিতে পারলেই হলো। হয়তো আজ বিয়ে না হলে সমাজ আমাকে বাঁচতে দিবে না তাদের বিষাক্ত কথায়। তারপর ছেলে আর ছেলের মা একটা নীল বেনারসি আর কিছু গহনা দিয়ে আম্মুকে বলেন, আগে সব কিছু বাদ দিয়ে এগুলো পরিয়ে মেয়েকে তৈরি করুন। তারপর সবাই মিলে আমাকে আবার নতুন করে সাজায়। আমি স্বপ্নেও ভাবিনি আজ আমি নীল বেনারসি পরে বিয়ে করব। তবে একটা সময় খুব ইচ্ছা ছিল আমি সবার থেকে আলাদাভাবে বিয়ে করব। যেমন আমার বিয়ের শাড়ি হবে লালের বদলে নীল, আমার বাসর ঘরে কোনো গাঁদা ফুল থাকবে না, আমার বাসর ঘরে হবে রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সাজানো, আর আমার বর আমাকে বাসর ঘরে একটা লকেট গিফট করবে, যে লকেটে থাকবে তার নামের প্রথম অক্ষর, যেটা আমি চেনের সাথে পরলে সব সময় আমার বুকে থাকবে। কিন্তু সব স্বপ্ন কি আর পূরণ হয়? তবুও তো একটা হলো, একটা বা কম কি। আমি রেডি হবার সাথে সাথে কাজী ডেকে আনা হলো। কাজী আমাদের বিয়ে পড়ালেন, আর মজার কথা হচ্ছে আমরা কেউই কাউকে এখনো দেখিনি। আর যেই নাম শুনলাম ছেলের, মায়ান রহমান, আমি জীবনেও এই নাম শুনিনি। ছেলেকে চিনব কোথা থেকে? ছেলে আমাকে চেনে কিনা তাও জানি না, দেখেছি কিনা কোনোদিন সেটাও জানি না। তবে মনে হচ্ছে ছেলেটা খুব ভালো হবে, নয়তো এমন পরিস্থিতিতে একটা মেয়েকে কেউ এভাবে বিয়ে করে। যাই হোক, এখন তো সে আমার বর, আল্লাহ যেন তাকে ভালোই করেন। বিয়ে শেষে আব্বু আম্মু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, আমাকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ তোকে ভালো রাখবেন দেখিস। মায়ানকে আব্বু হাত ধরে বলে দেন, আমার মেয়েকে কোনোদিন কষ্ট দিও না বাবা। আম্মু শাশুড়ি আম্মুকে জড়িয়ে ধরে বলে দেয় আমাকে যেন মেয়ের মতো দেখে রাখেন। আমার শাশুড়ি আম্মু আম্মুকে আস্থা রাখতে বলেন তাদের ওপর।
আম্মু আব্বু আমাদের বিদায় দেন। মায়ান আর শাশুড়ি আম্মু আমাকে ধরে গাড়িতে তোলেন। তারপর আমার যাত্রা শুরু হয় মায়ানদের বাড়ির উদ্দেশ্যে। আমি একদম জার্নি করতে পারি না, তাই খুব বেশি ভালো লাগছিল। হঠাৎ করেই বেখেয়াল মায়ানের কাঁধে মাথা রেখে আমি শুয়ে পড়ি। চোখ বন্ধ করেছিলাম বলে কখন ঘুমিয়ে পড়ি বুঝতেই পারিনি। হঠাৎ করেই শাশুড়ি আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। বৌমা ওঠো, এবার আমরা এসে গেছি। চোখ খুলতে দেখি আমি মায়ানের কাঁধে মাথা রেখে শুয়ে আছি। তাড়াতাড়ি করে ভালো মতো উঠে বসে আম্মুকে বললাম, আসলে আম্মু আমি জার্নি করতে পারি না তো, তাই খারাপ লাগছিল। কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। আমি বুঝেছি মা, নেমে এসো। মায়ানের মুখটা আমি এখনো ভালো মতো দেখিনি, আর না বান্দা কোনো কথা বলেছে। আমি নেমে আসতেই কয়েকজন মেয়ে এসে আমাকে বরণ করে নেয়। মায়ানের ভাবি এসে পরিচয় দেয় সে মায়ানের ভাবি। সে বিয়েতে আসতে পারেনি কারণ এই বাসায় সবকিছু আয়োজন করতে হয়েছে তার, সেই জন্য। ভাবি আমাকে ধরে একটা রুমে নিয়ে যায়। অনেক রাত হয়ে যায়। এর মধ্যে আম্মু এসে আমাকে খেতে বলেন। আমার খেতে ইচ্ছা করছিল না, তাই খাবো না বলাই আম্মু আমাকে নিজে হাতে খাইয়ে দিয়ে যান। মনে মনে বলছিলাম, এত ভালো শাশুড়ি পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। রাত তখন 1টা। এতক্ষণে একবারও মায়ানকে আমি দেখিনি, আর না আমার আশেপাশে এসেছে। যাই হোক, ভাবি আমাকে ডেকে বললেন, মেঘলা চলো তোমাকে তোমাদের রুমে নিয়ে যাই। ভাবি আমাকে ধরে মায়ানের রুমে নিয়ে যায়। আমি ঢুকতে যাব, তখনই মায়ানের ছোট ভাই এসে বলে, আগে টাকা তারপর ঢুকবে, বুঝলা? অনেক কষ্ট করে সাজিয়েছি। আমি ভাবির দিকে তাকাতেই ভাবি বলে, এটা তোমার একমাত্র দেবর, সে এতক্ষণ তোমাদের বাসর ঘর সাজিয়েছে। তখনই কে যেন জোরে বলে ওঠে দূর থেকে, ছোট তুই এদিকে আয়, আমি টাকা দিচ্ছি, ওকে ঢুকতে দে। ও তাহলে এটাই মায়ান সাহেব। ভয়েস তো সুন্দরী, কিন্তু গম্ভীর স্বভাবের নাকি আবার? যাই হোক, পরে দেখা যাবে। ঘরে ঢুকতেই আমি অবাক। একটু রজনী আর গোলাপ সাজানোই ঘর, যেমনটা আমি কল্পনায় চেয়েছি সবসময়। ভাবি আমাকে খাটে বসিয়ে দিয়ে চলে যায়, আর বলে যায় কোনো কিছু প্রয়োজন হলে যেন আমি ডাকি তাকে। আর বলে যাই, ওয়ার ড্রপের দ্বিতীয় ড্রয়ারে 3টা শাড়ি রাখা আছে, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা পরে নিও। কিন্তু ভাবি আমি তো শাড়ি পরতে পারি না, আপনাকে ডাকবো সকালে তাহলে? আচ্ছা ঠিক আছে, ডেকো, আমি আসছি তাহলে, কেমন? ভাবি চলে যায়। আমি বসে আছি চুপচাপ। তখনই দরজায় নকের আওয়াজ। আসবো। জি আসুন। মায়ান ঘরে ঢুকতেই আমি খাট থেকে নেমে ওকে সালাম করতে যাই। সবার কাছে শুনেছি বরকে নাকি বাসর ঘরে সালাম করতে হয়। যেই না আমি মায়ানের পায়ে হাত দিতে যাব, মায়ান আমাকে অবাক করে দিয়ে চেঁচিয়ে বলে ওঠে, এই মেয়ে, এই ছবে না আমায়, একদম ছবে না। আমি মনে মনে ভাবতে লাগলাম, এ আমি কোথায় এসে পড়লাম আল্লাহ। আমি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালাম। দাঁড়াতেই মায়ানের চোখে চোখ পড়ল আমার। মাশাআল্লাহ, ছেলেটার চোখ দুটো কত সুন্দর। আমি তো কল্পনায় এমন একটা মানুষের ছবি এঁকে রেখেছি। মনে হচ্ছে চোখ দুটো আমার কতই না চেনা। মায়ান আমার থেকে অনেকটা লম্বা, উজ্জ্বল শ্যামলা ওর গায়ের রং, চোখ দুটো মাশাআল্লাহ। আমি তাকিয়ে তাকিয়ে মায়ানকে দেখছিলাম। খেয়াল করলাম মায়ানও আমার দিকে তাকিয়ে পলক ফেলছে না। হঠাৎ কিছুক্ষণে নীরবতা ভেঙে মায়ান বলে উঠল, কি করছিলে তুমি? হ্যাঁ, আমি আটকে উঠে উত্তর দিলাম, না মানে সবাই বলে বাসর ঘরে নাকি বরকে সালাম করতে হয়। কোনো দরকার নেই সবের। আর শোনো, আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু কখনো তুমি স্ত্রীর অধিকার নিয়ে আসবে না আমার কাছে, কোনো দিন না। আপনি কি আমার সাথে মজা করছেন? কেন, তুমি কি আমার ব্যান লাগো যে আমি তোমার সাথে মজা করব? তাহলে যদি সত্যি সত্যি বলে থাকেন কথাগুলো, তাহলে বলবো আমাকে বিয়ে করলেন কেন তাহলে? বিয়ে করেছি শোকে সাজিয়ে রাখতে। শোকেজে তো জায়গা হবে না আমার। চুপ, আবার মুখে মুখে কথা বলে। আপনি আমার সাথে এমন কেন করছেন? চুপ, আবার নেকা কান্না কাঁদে। আমার সামনে একদম নেকামে চলবে না। মায়ানের ধমকে আমি চুপ হয়ে যাই। মায়ের রুমে ঢুকে খাটে গিয়ে একটা বালিশ নেয় আর একটা কাঁথা নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে। আপনি নিচে কেন শুলেন? আপনি উপরে তো শুতে পারতেন, আমি না হয় নিচে শুতাম। আহারে আমার ঢং, এত ঢং করতে হবে না। আর শোনো, আমাদের সম্পর্কটা যে শুধুমাত্র নামে স্বামী স্ত্রী, এটা যেন বাইরে কেউ না জানে। কিন্তু আপনি আমার সাথে এমন কেন করছেন বলবেন একটু? মায়ান আমাকে ধমক দিয়ে বলে, বলছি না বেশি কথা না বলতে। আমি কৈফিয়ত দিতে একদম পছন্দ করি না। অনেক রাত হয়েছে, চুপচাপ ঘুমাও। মায়ান শুয়ে পড়ে।
আমিও আমার চোখ মুছতে মুছতে খাটে গিয়ে শুয়ে পড়ি। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে যাই টেরই পাই না। আমার যখন ঘুম ভাঙে তখন বাজে সকাল 10টা। এত বেলা হয়ে গেছে আর আমি একটুও টের পাইনি। এখন আমি ভাবিকে কিভাবে ডাকবো শাড়ি পরিয়ে দিতে? ভাবতে ভাবতে হঠাৎ করে শাশুড়ি আম্মু ডেকে বললেন, বৌমা, উঠেছো তোমরা? নাস্তা খেতে আসো, কিছুক্ষণ পর বাসায় মেহমান আসবে। আমি দরজা না খুলেই বললাম, আম্মু ভাবিকে একটু ডেকে দিবেন, দরকার ছিল একটু। ও তো মাত্রই বাইরে গেল, ওকে একটু বাইরে পাঠিয়েছি, আসতে দেরি আছে। কিছু লাগবে তোমার? না মানে আম্মু। ওই দেখো তোমার দেবর ডাকছে আমায়, তোমরা এসো। আমি যাই তাহলে, ও আবার খেয়ে একটু বাইরে যাবে তো, আমি ওকে খেতে দিই। আচ্ছা আম্মু। আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ওয়ার্ড্রপ থেকে একটা শাড়ি বের করলাম। ভাবি রাতে বলে গিয়েছিল 3টা শাড়ি রাখা আছে আমার জন্য। শাড়ি 3টাই অনেক সুন্দর। কে কিনেছে এত সুন্দর শাড়ি? মায়ান। সে আবার এত সুন্দর শাড়ি কিনবে, তাও আবার আমার জন্য? এটা চিন্তা করাও ভুল। কি করব এখন? শাড়ি কিভাবে পরবো? ভাবতে ভাবতে মায়ান উঠে যায় ঘুম থেকে। এভাবে হাঁটাহাঁটি করছো কেন সারা ঘরে? এখনো রেডি হয়ে আম্মুর কাছে যাওনি? এত দেরি করে বাড়ির বউ ঘুম থেকে ওঠে? সরি, অনেক ক্লান্ত ছিলাম তো। যাও এবার রেডি হয়ে গিয়ে আমাকে উদ্ধার করো। আসলে হয়েছে কি, আমি না শাড়ি পরতে পারি না। কি করব এখন? আচ্ছা, তুমি কি সত্যি মেয়ে? কি, আপনার কি আমাকে ছেলে মনে হয়? কোন মেয়ে শাড়ি পরতে পারে না? হ্যাঁ, সব মেয়েরা শাড়ি পরতে পারে। আজ প্রথম শুনলাম কোনো মেয়ে শাড়ি পরতে পারে না। ও না, এর আগেও একবার শুনেছিলাম। কার আছে? আবার প্রশ্ন করে। আমি না মুখে মুখে কথা বলতে না করেছি? আমি চুপ হয়ে গেলাম। এদিকে এসো। কেন? দেখি শাড়িটা হাতে দাও আমার। আমি শাড়িটা মায়ানের হাতে দিলাম। এবার চুপচাপ শাড়ি খুলো। কি? শাড়ি না খুলে এটা পরবে কি করে? আপনি শাড়ি পরাতে জানেন? আবার প্রশ্ন করে। আচ্ছা, আপনি চোখ বন্ধ করুন। করলাম। মায়ান আমাকে খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দেয়। আমি অবাক হয়ে যাই। ও ছেলে হয়ে এত সুন্দর শাড়ি পরাতে পারে, আর আমি মেয়ে হয়ে শাড়ি পরতে পারি না। শুনুন। বলো। আচ্ছা, আপনি আসলেই কি ছেলে? হোয়াট? কি বলতে চাও তুমি? না, আপনি না বললেন সব মেয়েরা শাড়ি পরতে পারে? আপনিও তো পারেন, তাই জিজ্ঞেস করলাম আর কি। অনেক সাহস বেড়ে গেছে না? চুপ। আবার হাসে। যাও এবার আম্মুর কাছে, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন করি? না, কোনো প্রশ্ন না। না করি না, প্লিজ। বলো। আপনি শাড়ি পরা শিখেছেন কিভাবে? কারোর জন্য শিখেছিলাম। কার জন্য? তা তোমার জানতে হবে না, যাও এখান থেকে। আমি আর কোনো কথা না বলে চলে আসলাম। আমার কেন যেন মনে হয় মায়ান কাউকে ভালোবাসে বা বাসত, আর তাই আমাকে ও মেনে নিতে পারছে না। কিন্তু মানতেই যদি না পারবে তাহলে আমাকে বিয়ে কেন করলো? মায়ানও ফ্রেশ হয়ে এসে পড়েছে। আম্মু, আমি, মায়ান একসাথে নাস্তা করলাম। মা শোনো, আজ দুপুরে কিছু মেহমান আসবে বাসায়, তোমাকে দেখতে আসবে। আমাদের আত্মীয় স্বজনই, বাইরের কেউ না। একটু সুন্দরভাবে রেডি হয়েও, আর সবার সাথে হাসি মুখে কথা বলো, কেমন? কেউ যেন মন্দ না বলতে পারে। আচ্ছা আম্মু। দুপুরে ভাবি আমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসে। আম্মু আনতে বলেন। তারপর ভাবি আমাকে সুন্দর করে সাজিয়ে দেন। মেহমানরা এসে সবাই আমার প্রশংসা করে। তারপর খাওয়া দাওয়া করে আবার সবাই চলে যান। শুধু থেকে যায় মায়ানের এক কাজিন। ও নাকি বেরাবে কিছুদিনে বাসায়। মেয়েটাকে প্রথম দেখাতেই কেন যেন আমার ভালো লাগেনি। ও আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল না জানি ওর সাথে আমার কতদিনের শত্রুতা। আমি তবুও হাসি মুখে কথা বলছিলাম ওর সাথে, কিন্তু ও যেন আমার পাত্তাই দিল না। যাই হোক, সবাই চলে গেছে, রাতও হয়ে গেছে। আমি আর মায়ানও আমাদের রুমে চলে এসেছি। দরজা আটকে বসতেই দেখি দরজায় নকের আওয়াজ। কে? আমি দিশা, দরজা খোলো। দিশাই হচ্ছে মায়ানের কাজিন। আমি দরজা খুলে দিলাম। দিশা এসে খাটে গিয়ে বসলো। তোমাদের সাথে গল্প করতে আসলাম। তারপর কি অবস্থা মায়ান? এই তো আছি। তোমার কি অবস্থা? আছি, যেমন রেখেছো, যেমন দেখছো। তো এইভাবে হুট করে বিয়েটা করে ফেলবে তুমি কোনোদিনও ভাবিনি? করে ফেললাম আর কি। আমার কাছে মেয়েটার কথার ধরন একদম ভালো লাগছিল না। মায়ানের সাথে মেয়েটা কথা বলে যাচ্ছি শুধু। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে যাবার আর নামই নেই। এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি বললাম, দিশা আমি ঘুমাবো, কাল সকালে আবার কথা বলি আমরা। অনেক রাত হয়েছে তো, সকালে উঠতে হবে আবার। দেখেছো মায়ান, মেঘা আমায় চলে যেতে বলছে।
আচ্ছা, মায়ান কি তোমার ছোট? না। তাহলে তুমি আমাকে নাম ধরে কেন বলছো? আমি মায়ানের ওয়াইফ। যেহেতু মায়ান তোমার বড় ভাই, তুমি আমাকে ভাবি বলবে, মনে থাকবে? ভাবি মাই ফুট। এই কথা বলে রাগে গড়গড় করতে করতে দিশা চলে যায়। তুমি ওর সাথে এইভাবে কেন কথা বললে মেঘা? কারণ আমার ওর কথাবার্তা ভালো লাগছিল না। কেন, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যাই তো। তুমি আমার কাজিনের সাথে এমন করতে পারো না। আজব, কি এমন করলাম আমি? আর আপনি সবসময় আমার দোষ কেন ধরেন? আমি কি আপনার পছন্দ না? যদি পছন্দ না হই তাহলে কেন বিয়ে করেছিলেন আমায়? করুণা করেছেন আমায়? করুণা কেন? আপনি আমায় বইয়ের স্বীকৃতি দিচ্ছেন না? আমার সাথে যাতা ব্যবহার করছেন কেন কেন কেন? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমার সব ভালোবাসা শুধুমাত্র তার জন্য, তার জন্য, তার জন্য, তার জন্য। এই কথা বলেই মায়ান বাইরে চলে যায়, আর আমি ধূপ করে খাটের উপর বসে পড়ে কাঁদতে থাকি আর ভাবতে থাকি আমি আজীবন ঠকেই গেলাম। গল্প, যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসলাম, সে কিনা শেষমেশ আমাকে ছুঁড়ে ফেলে দিল, পালিয়ে গেল আমাকে একা ফেলে। ও স্মৃতিও আমি কখনো ভুলতে পারিনি, আর না পারবো কোনোদিন ভুলতে। কারণ ও আমার প্রথম ভালোবাসা, আমার সত্যিকারের ভালোবাসা। আর সত্যিকারের ভালোবাসা কোনোদিনও ভোলা যায় না। কিন্তু ও আমায় ছেড়ে পালালো। আব্বু আম্মু বিয়ে ঠিক করলো একজনের সাথে, সে বিয়ের দিন না করে দিল। যেই না এত কষ্ট, এত দুঃখ বুকের মধ্যে চেপে রেখে নিয়তি মেনে নিয়ে মায়ানকে মেনে নিতে চাইলাম, সেও অন্য কাউকে ভালোবাসে। আমাকে স্ত্রী হিসাবে কোনোদিন স্বীকৃতি দিবে না সে। আল্লাহ, আমার সাথে কেন এমন করছেন? কেন আমার সাথেই এমন হয়? কি দোষ করেছি আমি? কি অপরাধ আমার? আমি কেন বারবার ঠকে যাই? এসব ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে কখন আমার দম বন্ধ হয়ে আসছিল, ঠিক সেই মুহূর্তে আমার ফোনের মেসেঞ্জারে 3-4টা মেসেজের আওয়াজ। ফোনটা হাতে নিতে দেখি কল্পর মেসেজ। মেঘা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, প্লিজ আমার মেসেজ সিন করো। প্লিজ, তোমার সাথে আমার অনেক কথা আছে, প্লিজ সিন করো আমার মেসেজ, প্লিজ সিন করো মেঘা। কাঁদতে কাঁদতে কখন আমার দম বন্ধ হয়ে আসছিল, ঠিক সেই মুহূর্তে আমার ফোনের মেসেঞ্জারে 3-4টা মেসেজের আওয়াজ। ফোনটা হাতে নিতে দেখি কল্পর মেসেজ। মেঘা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, প্লিজ আমার মেসেজ সিন করো। প্লিজ, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমি মেসেজগুলো দেখে অবাক হব না কাঁদবো বুঝে উঠতে পারছিলাম না। কল্প, মানুষটাকে আমি পাগলের মতো ভালোবাসি, আর ও কিনা আমাকে মাঝপথ একা ফেলে চলে গেছে। আর আজ যখন সবকিছু শেষ, তখন আসে আমার সাথে কথা বলতে। অথচ আমি সেদিন কতই না আকুতি মিনতি করেছিলাম। কল্প, যার সাথে আমার এক ছাদের নিচে থাকার কথা ছিল, যাকে আমি আমার বুকের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে ভালোবেসেছি, সেই মানুষটাই হচ্ছে কল্প। কল্পের সাথে পরিচয়টা আমার ফেসবুকে। আমি যখন নতুন ফেসবুক জগতে আসি, তখন ওর আইডি থেকে আমার আইডিতে রিকোয়েস্ট পাঠায়। আমি ওর টাইমলাইন চেক করি, দেখি ছেলেটা খুব ভালো লেখালেখি করে, আর তাই আমি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সপেক্ট করি। অল্প কিছু সংখ্যক ফ্রেন্ডই আমি লিস্টে নেই, তার মধ্যে অল্প কয়েকজন। ফ্রেন্ড লিস্টের সবার সাথে কথা হতো আমার কমেন্ট বক্সে। আমি যা কথা বলতাম ওই কমেন্ট বক্স অবধি, ইনবক্স আমি কারোর সাথে কথা বলতাম না তেমন। কল্পের সাথেও আমার কমেন্ট বক্সেই কথা হয় টুকটাক। এরপর কয়েকদিন আমি অনলাইনে না যাওয়ায় আমি যখন অনলাইনে আসি, ও আমার ইনবক্সে নক দেয় আর জিজ্ঞেস করে কেমন আছি, অনলাইনে আসিনি কেন। আমি বলি এমনি একটু অসুস্থ ছিলাম, আসলে তখন আমার 3-4 দিন খুব বেশি জ্বর ছিল, তাই অনলাইনে যাইনি। সেদিন থেকেই আমাদের টুকটাক কথা শুরু। ও প্রায় অনেক রাত জাগতো, আমিও ফেসবুক ঘাটাঘাটি করতে করতে ঘুমাতাম না। তখনও আমাকে নক দিত কেন আমি এত রাত জেগে আছি। আমিও বলতাম আপনিও তো জেগে আছেন। ও বলতো ঘুম আসে না ওর, ও প্রবাসী, ডিউটি করে এসেই শুতো, কিন্তু ঘুম নাকি আসতো না, তাই প্রায় জেগে থাকতো। আর তখনই আমাদের অল্প স্বল্প কথা হতো। কথা বলতে শুধু মেসেজিং হতো। ও আমার প্রায় খোঁজ খবর নিত। পরে একটা সময় এমন হয় যে আমি ওর মেসেজের অপেক্ষায় থাকতাম। যদি কোনোদিন মেসেজ দিতে দেরি করতো, আমি অভিমান পুষে রাখতাম। এরপর একদিন ও আমায় বলে নিজেও তো একটা মেসেজ দিতে পারেন, আচ্ছা সারাদিন একবারও কি আমার কথা মনে পড়ে? আমি উত্তর দিতাম জানি না। ধীরে ধীরে আমাদের মেসেজিং বাড়তে থাকে। এখনো কেউ অনলাইনে না দেখলেই আমার অস্বস্তি লাগে, কেমন যেন কষ্ট হয়।
ওর জীবনের গল্প শোনায়, ওর বন্ধুদের কথা বলে, আর একদিন রাতে কথা বলতে বলতে বলে, তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবা? আমিও এক্সপেক্ট করি আর বলি হতে পারি, কিন্তু কোনোদিন আমায় ছেড়ে যেতে পারবেন না, আমাদের বন্ধুত্ব নষ্ট করতে পারবেন না, কোনোদিন আমার সাথে যোগাযোগ বন্ধ করতে পারবেন না। ও আমাকে উত্তর দেয়, আমি বেঁচে থাকতে কোনোদিন যোগাযোগ বন্ধ করব না, তোমায় ছেড়ে যাবো না। মরে গেলে জানে না, তবে তুমি আমায় আজ থেকে তুমি করে বলবে, বন্ধুদের আপনি করে বলতে হয় না। আমিও রাজি হই, তুমি করে বলি দুজন দুজনকে। খুব ভালোভাবেই চলছিল আমাদের বন্ধুত্ব, কিন্তু একটা সময় আমি অনুভব করি ওর জন্য আমার কেমন যেন একটা অনুভূতি কাজ করে, যা কখনো কারোর জন্য অনুভব করিনি আমি। ওকে আমি আমার ফ্যামিলি মেম্বারের জায়গা দিয়ে দিই, ওকে আমি আমার পরিবারেরই একজন মানতে শুরু করি। আর এর মধ্যেই কল্প একদিন হুট করে আমাকে প্রপোজ করে বসে। ও কোনো ভনিতা না করেই ডিরেক্ট আমাকে মেসেজ করে দিয়ে বলে, এই মেয়ে, আমি তোমাকে ভালোবাসি। আমিও ডিরেক্ট বলে দিই আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। আর সব থেকে মজার কথা হলো আমরা কেউ কাউকে না দেখে ভালোবেসে ফেলি। এভাবেই আমাদের সম্পর্কের শুরু। আমরা সিদ্ধান্ত নিই আমরা সামনাসামনি একবারই মিট করব, দুজন দুজনকে দেখব। আর তা কল্প দেশে আসলে, এর আগে কেউ কাউকে আমরা দেখব না। আমাদের দুজনের কারো আইডিতেই আমাদের ছবি ছিল না, আর আমরা কখনো ফোনেও কথা বলিনি, শুধু মেসেজিংয়ে কথা হয় আমাদের। না দেখে না শুনে ফেসবুকে রিলেশন হলেও আমাদের ভালোবাসাটা ছিল সত্যি। আমি কল্পকে প্রায় আমার ইচ্ছাগুলোর কথা বলতাম। কল্প বলতো, আমি দেশে এসে তোমার সব ইচ্ছা পূরণ করব। কিন্তু ও আমার কোনো ইচ্ছেই পূরণ করেনি, বরং মাঝপথে আমার হাতটা ছেড়ে দিয়েছে। অথচ এই মানুষটিকে নিয়েই আমার কত স্বপ্ন ছিল। কল্পের কথা ভাবতে না ভাবতেই মায়ান আমার রুমে চলে আসে, এসে কাঁথা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ে। আর আমি মনে মনে ভাবি, যে মানুষটা আমার স্বপ্নগুলো এক নিমেষেই শেষ করে দিয়েছে, আমাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, তার সাথে কি কথা বলবো? তার আর আমার সাথে কি বা কথা থাকতে পারে? অভিমান কষ্টে আমি ডাটা অফ করে শুয়ে পড়ি। সারাটা রাত কাঁদতে কাঁদতেই কেটে যায় আমার। এর মধ্যে মায়ানের ধমকে দুই একবার থামতে হয়েছিল। আমার কান্নায় তার নাকি ঘুমে ডিস্টার্ব হয়। মানুষ এমন নিষ্ঠুর হয় কি করে? মনে মনে ভাবি, সব ছেলেরাই কি তাহলে এমন? সকাল হয়ে যায়, আমি সকালে নাস্তা তৈরিতে আম্মুকে সাহায্য করতে চলে যাই। আম্মু আমাকে মায়ানের ছোটবেলার গল্প শোনায়। মায়ান ছোট থেকেই নাকি এক রোখা জিদি, যা বলে তাই নাকি করে। ওর কোনো ইচ্ছে নাকি আম্মু আব্বু অপূর্ণ রাখেননি। মনে মনে ভাবছি, যদি তাই হয় তাহলে সে যাকে ভালোবাসে তাকে কেন বিয়ে করলো না? আম্মু আব্বু তার ইচ্ছে তো ঠিকই পূরণ করতেন। বৌমা, জি আম্মু। কি ভাবছো? না আম্মু, কিছু না। তখনই মায়ান রান্নাঘরে চলে আসে। মেঘা, আম্মু আব্বু ফোন দিয়েছেন, হে নাও কথা বলো। আম্মু আব্বুর সাথে কিছুক্ষণ কথা বললাম। তারা জিজ্ঞেস করছেন আমি কেমন আছি। তাদেরকে কিভাবে বলি আমি যে ভালো নেই, তবুও হাসি মুখে বললাম ভালো আছি। আব্বু আম্মুকে কোনোভাবেই টেনশনে রাখা যাবে না। শাশুড়ি আম্মু আমার কাছ থেকে ফোন নিয়ে আম্মু আব্বুকে দাওয়াত দিলেন, আসতে বললেন বাসায়। আম্মু আব্বু বললেন পরে আসবে, আর বললেন মায়েন যেন আমাকে নিয়ে কয়দিন আমাদের বাসায় গিয়ে বেরিয়ে আসে, আর সাথে যেন বাড়ির সকলেই যান। শাশুড়ি আম্মু বললেন মায়েন আর আমাকেই পাঠাবেন 2-1 দিন পর। তাদের কথা শেষ হলে আমি ফোন নিয়ে আমাদের রুমের দিকেই যাই, আর গিয়ে দেখি দিশা মায়ানকে জড়িয়ে ধরে আছে। আমি হতভম্ব হয়ে যাই। তাহলে কি দিশায় মায়ানের ভালোবাসার মানুষ? এই জন্যই তাহলে মায়ান রাতে আমার সাথে এমন করেছে? আচ্ছা, তোমার কি কোনো লজ্জা শরম নেই? এভাবে একজন পরপুরুষকে জড়িয়ে ধরে আছো। মায়ানকে দিশা পেছন থেকে জড়িয়ে ধরে আছে। আমার কথা শুনে দিশা মায়ানকে ছেড়ে দেয়, আর আমার দিকে ঘুরে মাথা কিছুটা নিচু করে নিচের দিকে তাকায়। না মানে আসলে কি? তুমি জানো না মায়ান এখন বিবাহিত? আর তাছাড়া বিবাহিত হোক আর অবিবাহিত হোক, কাজিনকে কেউ এইভাবে জড়িয়ে ধরে? কিছুটা লজ্জাও তো থাকা দরকার। আর আপনি মিস্টার মায়ান রহমান, আপনি কি লজ্জা শর্মার মাথা খেয়েছেন? মায়ান ধমক দিয়ে আমাকে বলে, চুপ, একদম চুপ, যাও ঘরে যাও। আপনি আর কত আমাকে চুপ করাবেন? ধ্যাত। মায়ান ওখান থেকে চলে যায়, দিশাও চলে যায় অন্য জায়গায়। আমি রুমে গিয়ে বসে বসে ভাবি, আর কত কিছু যে জীবনে সহ্য করতে হবে। কল্প কখনোই আমার সাথে এইভাবে রেগে কথা বলতো না। ও কখনোই আমার সাথে রাগ করতো না। আমি রাগ করলে আমার রাগও ভাঙাতো না। ও আমার অভিমান রাগ কিছুই বুঝতো না।
ভালোবাসার মানুষ রাগ অভিমান করলে তার যে ভাঙাতে হয় সেটা ও কখনো করতো না। অবশ্য আমি আর ও দুজন দুই রকম। আমাদের মধ্যে মনের মিলটা ছাড়া আর কোনো কিছুরই মিল ছিল না। যেমন ওর পছন্দ ছিল নীল রং, আর নীল আমার একদম পছন্দ না। আমার পছন্দ হলুদ। সরিষা ফুল, সূর্যমুখী আমার অসম্ভব ভালো লাগে, কিন্তু একটা সময় আমার নিজের প্রিয় রং হয়ে যায় নীল, আর ওর হয়ে যায় হলুদ। ওর পছন্দ টক আর আমার মিষ্টি। ও ভীষণ রাগী, এটা ও প্রায় কথায় কথায় বলতো, তবে কখনো আমার সাথে রাগ করতো না। আর আমি শান্ত। ওর পছন্দ দল আর্জেন্টিনা, আমার ব্রাজিল। তবে আমরা আমাদের সম্পর্কের পর দুজনেই দুই দলকেই সাপোর্ট করতাম। একটা সময় আমাদের দুজনের ভালো লাগা পছন্দগুলো দুজনের ভালো লাগায় পরিণত হয়। আমি ওকে একদিন বলেছি, কল্প তুমি আমায় নীল বেনারসি কিনে দেবে? ও অবাক হয়ে বলেছিল, সব লাল বেনারসির স্বপ্ন দেখে, আর তুমি নীল নিবা? আমি রেগে গিয়ে বলেছিলাম, সবার সাথে আমার তুলনা নাকি? আমি সবার থেকে আলাদা, বুঝেছো? হ্যাঁ রে বউ, বুঝেছি। কল্প আমাকে সচরাচর বউ বলে ডাকতো না, খুবই কম, হয়তো 2 কি 3 বার ডেকেছি আমাদের রিলেশনের মধ্যে। তবে ওর মুখে বউ ডাকটা আমার কাছে যে কি ভালো লাগতো, আমি কি পরিমাণ শান্তি যে পেতাম তাও জানতো না। ও শুধু আমাকে ভালোই বাসতো, আমার অনুভূতিগুলো বুঝতো না। আসলে ও ছিল সবার থেকে আলাদা, কেমন অদ্ভুত জানো। মাঝে মাঝে রাগ হতো ভীষণ, তবে বুঝতে দিতাম না। ও আমাদের লাভ অ্যানিভার্সারিটাও মনে রাখতে পারতো না। আর অন্য সব ছেলেরা সেই দিন ভালোবাসার মানুষকে নাকি উইশ করে, সারপ্রাইজ দেয়। উল্টো আমি আমাদের সব স্পেশাল ডেটগুলো মনে রাখতাম। যেখানে ছেলেরা তাদের ভালোবাসার মানুষকে বার্থডেতে সারপ্রাইজ দেয়, রাত জেগে 12টা 1 মিনিট কখন হবে অপেক্ষায় থাকে, সেখানে সে আমাকে উইশটাও ঠিক মতো করে না। মানুষ রোজ ডে, এই ডে, সেই ডে, সব ডে পালন করে। ভালোবাসার মানুষকে রোজ ডেতে গোলাপ দেয়, চকলেট ডেতে চকলেট দেয়, আর ও আমাকে কখনো গোলাপের একটা পিকও দেয়নি। আর যা প্রপোজ ডেতে একবার আই লাভ ইউ বলেছে, ওই নিয়ে কষ্ট পেলেও ওকে কখনো বুঝতে দেইনি আমি। কারণ সবাই তো আর এক হয় না, প্রতিটা মানুষই ভিন্ন, তাদের মন চিন্তাধারা ভিন্ন। তবে এটা শতভাগ সত্যি মানতাম আমি যে ও আমাকে ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, যে ভালো আমাকে আর দুনিয়ায় কেউ বাঁচতে পারবে না। আর আমি তাতেই সব থেকে বেশি খুশি ছিলাম। কল্পের কথা ভাবছি আমি, আর সেই সময় মায়েন চলে আসে। চলো নাস্তা করবে। খেতে ইচ্ছা করছে না আমার। শোনো, আমার এত ঠেকা পড়েনি যে আমি তোমাকে ডাকতে আসবো। আম্মু ডাকতে বলেছেন, তাই তোমাকে ডাকতে এসেছি আমি। আম্মুর কথা শুনে আমি উঠে আম্মুর কাছে গেলাম। সবাই নাস্তা করলাম একসাথে। আচ্ছা, তোরা হানিমুনে কবে যাবি? যাবো না পরে। বিয়ে করলে যে হানিমুনে যেতে হবে এমন কোনো কথা আছে নাকি? কি যে বলিস, বৌমাকে নিয়ে ঘুরতে যাবি না তাই বলে? তা পরে যাওয়া যাবে। তাহলে এক কাজ কর, আজ বৌমাকে নিয়ে মার্কেটে যা, তারপর ওর জন্য আর ওর বাসার জন্য কিছু কেনাকাটা কর। তারপর কাল বৌমাদের বাসায় গিয়ে ওকে নিয়ে বেরিয়ে আয়, থেকে আয় 2 দিন। তাতে বৌমারও ভালো লাগবে, আর ওর বাবা মাও একটু শান্তি পাবে ও ভালো আছে দেখে। হ্যাঁ আম্মু, আমি যেতে চাই। শপিং করে লাগবে না, আপনি ওনাকে বলুন আজই যেন আমাকে নিয়ে যায়। না মা, আজ কিছু কেনাকাটা করো, কাল যেও। কালও নিয়ে যাবে না তোমাকে, বিয়ের পরেই প্রথম বাবার বাড়িতে যাচ্ছ, খালি হাতে যাবে নাকি? কাল যেও নে। আম্মু তুমি গিয়ে ওকে দিয়ে আসো, ও বেরিয়ে আসুক যতদিন মন চায়। এই ছেলে কি বলে দেখো, আমি পরে যাব আমার বৌমাকে নিয়ে, তুই যাবি কাল, আর কাল সকালে যাবি। আমি আমার বৌমার মন খারাপ দেখতে চাই না। এই কথা বলে আম্মু উঠে যায়। আহারে বৌমারে, আপনার কেন জ্বলে? আমার কেন জ্বলবে? মনে তো হচ্ছে আগুন জ্বলছে, হিংসার আগুন। আমার ওইসব হিংসে টিংসে নেই, মেয়েদের মতো। যাও রেডি হও, মার্কেটে যাবো। আমি রেডি হয়ে আসি। মায়ের আমাকে নিয়ে শপিং করতে চায়। এক এক করে আমাদের বাসায় সবার জন্য গিফট কিনে আমি এ বাসায় সবার জন্য কিনতে বলি। সবার জন্য কেনাকাটা শেষ হলে মায়ের আমাকে একটা শাড়ির দোকানে নিয়ে যায়, যেখানে শুধু শাড়িই পাওয়া যায়। নাও পছন্দ করো কোনগুলো নিবে। আমি শাড়ি কিনে কি করব? শাড়ি তো আমি পরতে পারি না। আমি আসি না, আপনার গোলাম, পরে দেবনি, কিনেন। এইভাবে কেন বলছেন? হয়েছে, এবার পছন্দ করো। আমি 3টা শাড়ি পছন্দ করলাম, আর 3টাই নীলের মধ্যে। এখানে আর কোনো কি কালার নেই? আছে তো কত। তাহলে সব নীল কেন? বাবার বাসায় গিয়ে প্রতিদিন নীল শাড়ি পরবে, কেমন দেখাবে? নীল তো আমার পছন্দের রং বুঝি। আমি চুপ হয়ে যাই। মায়ের আমাকে একটা কাঁচা হলুদ রঙের, একটা লাল আর একটা সাদা রঙের শাড়ি পছন্দ করে দিল। বলল ওই 3টার সাথে এই 3টাও নাও।
এই 3টে পরার ফাঁকে ফাঁকে তোমার নীলটাও পরো। আমি এত শাড়ি দিয়ে কি করব? বাসায় না 3টা আছে। বারবার আমি তোমাকে নিয়ে মার্কেটে আসতে পারবো না, বুঝলে? আমার অত সময় নেই, একেবারে নিয়ে নাও। তারপর মায়ের দোকানদারকে 6টা শাড়ির টাকা দিয়ে শাড়িগুলো প্যাক করিয়ে নেয়। তারপর একটা 3 পিসের দোকানে গিয়ে কয়েকটা 3 পিস কিনে দেয়। কসমেটিকের দোকানে গিয়ে কিছু নীল চুড়ি কিনে আমার হাতে আচমকাই পরিয়ে দেয়। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকি। একদিন কল্পকেও আমি বলেছিলাম, কল্প আমাকে একদিন চুড়ি কিনে নিজে হাতে পরিয়ে দেবা। এই মেয়ে, কি ভাবছো? না কিছু না। হয়েছে কেনাকাটা? হয়েছে। চলো এবার। মার্কেট থেকে রাস্তায় বেরিয়ে বলে, মেঘা আইসক্রিম খাবে? আমি আবার অবাক হয়ে যাই। আমার যে আইসক্রিম পছন্দ আপনি কি করে জানলেন? আমার খেতে ইচ্ছে করছে, তাই জিজ্ঞাসা করেছি খাবে কিনা। পছন্দ অপছন্দের কথা আসছে কেন? ও তাই তো, আপনি আমার পছন্দ অপছন্দ জানবেন কি করে? আর জেনেই বা কি করবেন? প্রায় কল্পকে বলতাম, তুমি আমাকে আইসক্রিম কিনে খাবে, আমাকে নিয়ে রিস্কায় ঘুরবে। আমার খুব ইচ্ছা তোমার সাথে রিস্কায় ঘোরার। মায়ের আমার জন্য আর ওর জন্য 2টো আইসক্রিম কিনে আমরা আইসক্রিম খেয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর হঠাৎ মেসেজের আওয়াজ। ফোনটা হাতে নিয়ে দেখি, মেঘা প্লিজ একটু তো কথা বলো আমার সাথে। বলছি না তোমার সাথে আমার কথা আছে? আমি বিরক্ত হয়ে কল্পের মেসেজে রিপ্লাই দিলাম, বাট আপনার সাথে আমার কোনো কথা নেই। প্লিজ দয়া করে আর কোনোদিন আপনি আমাকে মেসেজ দিবেন না। মেঘা কথা তো শোনো, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আমি তোমার সাথে দেখা করতে চাই। দেখা? আমি দেশে এসেছি। সেই তো এলেন, আগে এলে কি এমন ক্ষতি হতো আপনার? সব বলবো, দেখা করো আমার সাথে একটা বার প্লিজ। আমার বিয়ে হয়ে গেছে। আমি এ বিয়ে মানি না। আপনার মানা না মানাতে আমার কিছুই যায় আসে না। তুমি আমার সাথে দেখা করবে কি না শেষবারের মতো জিজ্ঞেস করছি। না করলে কি করবেন? আমি কি যে করতে পারি তার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। কি বলতে চান আপনি? তোমার কি মনে হয় তোমার বিয়েটা এমনি এমনি ভেঙেছে? মানে? ওই যে ছেলেপক্ষ যে না করে দিল, তোমার কি মনে হয় তারা এমনি এমনি না করে দিয়েছে? জি না, তাদের আমি না করিয়েছি। ইয়েস আমি। ছি, তুমি এত খারাপ? হ্যাঁ, তুমি বাধ্য করেছো খারাপ হতে। এখন আসল কথায় আসি, তুমি আমার সাথে দেখা করছো কিনা? না বলেছি না? ওকে, তাহলে অপেক্ষায় থাকো। কাল সকালে আমি তোমার কাছে আসছি। আমি কই আপনি জানেন? মায়ানের বাসায় তো নাকি? মানে তুমি মায়ানের বাসা চেনো নাকি? আর আমার যার সাথে বিয়ে হয়েছে তার নাম যে মায়ান, তা তুমি কিভাবে জানলে? কলিজা ভালোবাসে তো, জানতে তো হয়। বলো তাহলে কাল সকালে দেখা হচ্ছে আমাদের, ওকে? আমি ডাটা অফ করে ফোনটা রেখে দিই। রুম থেকে দৌড়ে গিয়ে মায়ানকে খুঁজি। ওকে দেখেই আমি একদমই বলতে থাকি, শোনেন, আমি না কাল বাসায় যেতে চাই না, বাসায় পরে যাব। প্লিজ আমাকে দূরে কোথাও নিয়ে চলুন। দূরে কোথাও মানে? আমি এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে বলে ফেলি, আমি হানিমুনে যাব। প্লিজ দূরে কোথাও আমাকে নিয়ে চলুন, আর আজ রাতের মধ্যে। প্লিজ প্লিজ প্লিজ। কথা বলেই আমি দৌড়ে রুমে চলে যাই। আর মায়েন আমাকে পিছু ডাকতে থাকে, মেঘা, এই মেঘা, হঠাৎ কি হলো তোমার? আমি এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে বলে ফেলি, আমি হানিমুনে যাব। প্লিজ দূরে কোথাও আমাকে নিয়ে চলুন, আর আজ রাতের মধ্যে। প্লিজ প্লিজ প্লিজ। কথা বলেই আমি দৌড়ে রুমে চলে যাই। আর মায়েন আমাকে পিছু ডাকতে থাকে, মেঘা, এই মেঘা, হঠাৎ কি হলো তোমার? আমি বলার পরই মায়ের সবকিছু দ্রুত ব্যবস্থা করে। আর রাতেই আমরা নামে মাত্র হানিমুনের উদ্দেশ্যে রওনা দিই। শাশুড়ি আম্মু আমাদের হুটহাট ডিসিশনে খুবই খুশি হন। আগেই তো বলেছি আমি জার্নি করতে পারি না। আমি সারা রাস্তা মায়ানের কাঁধে মাথা রেখে যাই। অবশেষে আমরা গিয়ে পৌঁছাই বান্দরবন। মানুষ বউ নিয়ে কক্সবাজার যায়, সে আমাকে বান্দরবন নিয়ে আসছেন। কল্প আমাকে একদিন বলেছিল, আচ্ছা আমরা হানিমুনে কোথায় যাব? আমি বলেছিলাম আমি তো জার্নি করতে পারি না, আমার খুব কষ্ট হয় জার্নিতে। যেমন? আমার মাথা ঘোরে, বমি বমি লাগে, খুব কষ্ট হয়। তুমি আমার কাঁধে মাথা রাখলে দেখবে আমার খারাপ লাগছে না, তখন তুমি মঙ্গল গ্রহ হাসতে হাসতে যেতে পারবে। তাহলে আমরা মঙ্গল গ্রহে যাবো না? তা পরে নিয়ে যাবো। আগে বলো কোথায় যাবো আমরা হানিমুনে? আগে দেশে তো আসো, বিয়ে তো হোক, তারপর ভেবে দেখবো না দুজন। না এখনই বলো। আচ্ছা বলছি, কক্সবাজার তো যাবই না, অন্য কোথাও যাব, বুঝেছো? কেন? কক্সবাজারে তো সবাই যায়। এই জন্যই তো আমরা যাব না।
কোথায় যাবে তাহলে? আচ্ছা, এমন কোনো জায়গা আছে নাকি যে জায়গাটার নাম নীল দিয়ে হবে? আছে। কোথায় এটা? কি নাম? এত কিছু এখন জানতে হবে না, যখন সময় হবে নিয়ে যাব। এখনই বলো না। না, তখন নিজের চোখে দেখে নিও যখন নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। মেঘা, এখনো খারাপ লাগছে? না, শুনুন। বলো। আমরা কোথায় এসেছি? বান্দরবন। বান্দরবনে কি কি আছে? এখানে কি দেখবো আমরা? যা আছে পরে নিয়ে দেখবো, এখন একটু রেস্ট নাও, ঘুমাও, ভালো লাগবে। মায়ন একটা হোটেল রুম বুক করে, আমরা সেখানেই উঠি। তারপর আমি ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভাঙে আমি দেখি মায়ের নিচে শুয়ে আছে। আমি তার মুখের দিকে তাকিয়ে আছি। কেমন যেন অদ্ভুত একটা টান তার জন্য অনুভব করছি আমি। কিন্তু এই টানটা তো আমি সবসময় কল্পের জন্য অনুভব করি, তাহলে তার জন্য কেন সেম অনুভূতি অনুভব হচ্ছে? যাকে, মানুষটা অতটাও খারাপ না যতটা সে বোঝায়। নয়তো আমাকে সহ্য করতে না পারা সত্ত্বেও আমি বলার সাথে সাথে আমাকে নিয়ে রওনা দিত না। মায়ের ঘুম ভেঙে যায়। কি দেখছো অমন করে? কিছু না। যাও যাও, ফ্রেশ হয়ে নাও, বের হবো কে। আর শোনো, নীল শাড়ি পরো একটা। আচ্ছা ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে বের হই ঘোরার উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছাই নীলগিরি। নীলগিরি বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত একটি পাহাড় এবং পর্যটন কেন্দ্র। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি, যে কাউকে এই রূপ দিয়ে বিমোহিত করে রাখবে। যদি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছে থাকে, তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছা পূরণ করবে। নীলগিরি পাহাড় চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটন কেন্দ্র। বান্দরবান জেলার সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে 2200 ফুট উঁচু পাহাড়ের নাম নীলগিরি। নীলগিরি এসে আমি অবাক হয়ে যাই। এত সুন্দর জায়গা আমি এর আগে কখনো দেখিনি। মেঘা, খুশি এবার? অনেক অনেক অনেক। পছন্দ হয়েছে জায়গা? খুব। থ্যাংক ইউ সো মাচ। জানেন, এক সময় না আমি নীল দিয়ে কোনো একটা জায়গার খোঁজ করতাম আর আসতেও চেয়েছিলাম। অবশেষে আসলামও ঠিকই, কিন্তু কিন্তু কি? না, কিছু না। জানেন, আমার না পাহাড়, সমুদ্র, আকাশ অনেক পছন্দ। এরপর মায়ানার আমি ঘুরে ঘুরে সব দেখতে থাকি। মেঘ, পাহাড়ের লুকোচুরি, মেঘের রাজ্য নীলগিরি, দিগন্ত জোড়া সবুজ পাহাড় আর বিস্তীর্ণ প্যানারোমো। এর মাঝে ভেসে বেড়াচ্ছে মেঘেদের দল। স্বপ্নের মতো এই দৃশ্য। মায়ান, আমার না মেঘ ছুতে ইচ্ছা করছে, আকাশ ছুতে ইচ্ছা করছে। উফ, এত সুন্দর কেন এই পৃথিবী? তুমি সুন্দর তাই? কি? না, কিছু না। নৈসর্গীয় সৌন্দর্য, মেঘের রাজ্য নীলগিরি। নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড়ে আছড়ে পড়া ও প্রকৃতির অপার সৌন্দর্য বিমোহিত। মায়ান, বলো। আমি এখানেই থাকবো, রাতেও এখানেই থাকবো। আপনি একটু ব্যবস্থা করুন না। রুম না বুক করেছি আমরা? আপনি এইখানেই থাকার ব্যবস্থা করুন না প্লিজ। আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না। কাল আরেকটা জায়গায় নিয়ে যাবো, ওখান থেকেও যেতে ইচ্ছে করবে না। আসে তো কয়েকদিন, আবারও আসবো এখানে। আচ্ছা ঠিক আছে। আমরা সারাদিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে আবার আমাদের হোটেলে ফিরে আসি। রাতে মায়ের আমাকে বলেছেন। মেঘা। জি বলুন। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করি, তাই না? করেনি তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঘুমাও। আমার ঘুম আসছে না একটু, নীলগিরি মিস করছি খুব। ক্লান্ত তুমি? আবার নিয়ে যাবো নি, এখন একটু ঘুমাও, সারাদিন অনেক হাঁটাহাঁটি করছো। আচ্ছা, সকালে তাহলে আমরা কোথায় যাব? এর মধ্যে আর ফোনই অন করিনি আমি। আচ্ছা, আমি শুয়ে পড়ি, ফোনের ডাটাও না, সেই জন্য কল্প আমার সাথে যোগাযোগও করতে পারেনি। এত ঘোরাঘুরি, এত কিছুর মতো আমি কল্পকে ভুলতে পারছি না। কল্পের জন্য মনটা ঠিকই ছটফট করছে, কিন্তু ওর উপর যে রাগটা আছে সেটার জন্য মায়াটা পুরোপুরি এফেক্ট করছে না। কিন্তু যতক্ষণ আমি নীলগিরি ঘুরেছি, মায়ানের জায়গায় কেন যেন মনে হয়েছে আমি কল্পের সাথেই আছি। আর তাই মাঝে মাঝে ইচ্ছা করছিল খুব তাকে জড়িয়ে ধরতে, কিন্তু ধরিনি। আমি কল্পকে প্রায় বলতাম, তোমাকে জড়িয়ে ধরার আগে আমার মৃত্যু যেন না হয়। কল্প বলতো, এই তো কিছুদিন, এরপর বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে রেখো আজীবন। আমি কল্পর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। পরের দিন খুব সকালে আমি মায়ানকে ঘুম থেকে ডেকে তুলি। এই যে শুনুন, তাড়াতাড়ি উঠুন, আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে, উঠুন না। এখন ঘুমাতে দাও তো মেঘা। এত ঘুমাতে হবে না,
আমি ফ্রেশ হয়ে রেডি হচ্ছি, আপনিও রেডি হন। এরপর আমরা রেডি হই। তারপর মায়ান আমাকে নীলাচল নিয়ে যায়। নীলাচল বান্দরবনের আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। বান্দরবন শহরের সবচেয়ে কাছে সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্র সম্ভবত নীলাচল। এটি বান্দরবন শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। নীলাচলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট, যা কিনা টাইগার পাহাড়ের একটি পাহাড়ের উপরে অবস্থিত। বান্দরবন শহর ছেড়ে চট্টগ্রামের পথে প্রায় 3 কিলোমিটার চলার পরেই হাতের বাঁদিকে ছোট্ট একটা সড়ক এঁকে বেঁকে চলে গেছে নীলাচলে। এই পথে প্রায় 2 কিলোমিটার পাহাড় বেয়ে তাই পৌঁছতে হয়। মাঝপথের দুই পাশে ছোট একটি পাহাড় দেখা যায়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। নৃগোষ্ঠীর মানুষের বসবাস চারিদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের ঢাল, কোথাও আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি পাড়া আর রূপালী নদীগুলো যেন শিল্পীর আঁকা ছবি। এই পাহাড় থেকে এক নজরে দেখা যায় পুরো বান্দরবন শহর। মেঘা, সুন্দর না? অনেক 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 বেশি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ কল্প। লাভ ইউ কল্প। কল্পকে? সরি, কিছু না, ভুল করে বলে ফেলেছি। মেঘা, কিছু কি লুকাচ্ছ তুমি আমার থেকে? আমি কথা গড়িয়ে বলি, দেখুন দেখুন কি সুন্দর আকাশ। আমি না এত সুন্দর আকাশ কোনোদিনও দেখিনি। আমিও না। আমি তো আজ এখানেই থাকবো, আপনি ব্যবস্থা করুন থাকার। আবার নিয়ে আসবো। না না না, আমি আর যাবোই না এখান থেকে। আমি হাঁটতে হাঁটতে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, এখানে কি থাকার ব্যবস্থা আছে? তারা বললেন, নীলাচল এসকেপড রিসোর্ট আছে। সাধারণ পর্যটকের সূর্যোদয় পর্যন্ত থাকার অনুমতি আছে। এই রিসোর্টটা নীলাচলের বাড়তি আকর্ষণ। নীল রঙের এই রিসোর্ট। মায়ান, আমি এখানে রাতেও থাকবো। মেঘা, আমি বলছি না আবার নিয়ে আসবো। সত্যি তো? সত্যি। মায়ান আর আমি সবকিছু ঘুরে ঘুরে দেখলাম সারাদিন। একটু পরে সূর্যাস্ত যাবে। সূর্যাস্ত দেখবে মেঘা? দেখবো। শুনুন, আমার হাত ধরুন তো। মানে? ধরুন, ছবি তুলবো। আমি সূর্যের দিকে ঘুরে দাঁড়াবো আর আপনি পেছন থেকে আমার হাত ধরে রাখবেন। তারপর আপনার হাত সহ আমার আর সূর্যের ছবি তুলবেন। আমি কোনোদিন তুলিনি তো এইভাবে ছবি। তোলেননি, আজ তুলবেন। তুলুন। আইন আমাকে ছবি তুলে দেয় আর বলে, আমরা দুজন একসাথে কয়েকটা ছবি তুলতে পারি। তুলুন, বাট শর্ত আছে। কি শর্ত? এটা পরে বলবো এক সময়। আপনি শর্তে রাজি কিনা বলুন। না শুনে রাজি হবো কিভাবে? তাহলে তুলতে হবে না ছবি। আচ্ছা, আমি রাজি। এবার এসো। তারপর মায়ান আর আমি কয়েকটা ছবি তুলি। তারপর আবার হোটেলে ব্যাক করি। রাতে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মায়ান যে লাল শাড়িটা আমাকে পছন্দ করে কিনে দেয়, সেই লাল শাড়িটা পরি আমি। মায়ান নিচে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে আমিও খাট থেকে নেমে গিয়ে মায়ানের বাম হাতে মাথা রেখে শুয়ে পড়ি। এই মেয়ে, এই কি করছো তুমি? এখানে কি? এখানে কেন তুমি? ও মা, আমি আপনার বিয়ে করাবো, কই থাকবো তাহলে? যাও যাও, খাটে গিয়ে ঘুমাও। উফ, আমি তো আজ আপনার সাথেই ঘুমাবো। মেঘা। জি জি। এমন কেন করছো বলো তো? কেমন করছি আমি আবার? চুপচাপ খাটে গিয়ে ঘুমাবে। যাবো না। মেঘা। আরে আরে, ভয় কেন পাচ্ছেন আপনি? আমি তো একটু দুষ্টুমি করছিলাম আপনার সাথে, তাতেই ভয় পেয়ে গেলেন? তুমি না আসলে একটা পাগল। পাগল না, পাগলি। যাও ঘুমাও এখন। আমি খাটে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই মায়ানকে বললাম, আমি বাসায় চলে যাব, উঠুন, উঠে রেডি হন। কেন? আর কিছুদিন থাকি। না, ভালো লাগছে না। কি হয়েছে মেঘা? জানি না, ভালো লাগছে না কিছুই। আজকের দিনটাই থাকি, তারপর আগামীকাল আমরা চলে যাবো না। প্লিজ মেঘা, একটা দিন। আচ্ছা ঠিক আছে। যাও তাহলে রেডি হয়ে নাও, ঘুরতে বের হবো। একটু পর আমি রেডি হলাম। তুমি কি জানো সাদা শাড়িতে তোমাকে অদ্ভুত সুন্দর লাগে? না, জানি না। সাদা পরে লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা হোটেলের আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম। তারপর আমি মায়ানকে বললাম, আমি রুমে চলে যাব, আমার ভালো লাগছে না। মায়ান আমাকে রুমে পৌঁছে দিয়ে বলে, তুমি বিশ্রাম নাও, আমি একটু বাইরে থেকে আসছি। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মায়ান আসে না, সময়ও কাটছিল না। তাই ফোনটা অন করে ডাটা অন করে ফেসবুকে যাই। দেখি কল্প আমাকে মেসেজ দিয়ে রেখেছে। আমাকে কেন অ্যাভয়েড করছো মেঘা? আমাকে তোমার সামনে আসার একটা সুযোগ দাও, আমাকে আমার কথাগুলো বলতে দাও। আমি এবার ওর মেসেজে রিপ্লাই দিলাম। কি বলতে চাও বলো? আমার মেসেজ করতে দেরি, কল্পের মেসেজে রিপ্লাই আসতে আর দেরি হয়নি। সাথে সাথেই ও রিপ্লাই দেয়। কথাগুলো সামনাসামনি বলি? না, মেসেজেই বলো। আমাকে কি একটাবার দেখবেও না তুমি?
কোনো ইচ্ছা নেই আমার সেই মানুষটাকে দেখার, যে মানুষটা আমাকে মাঝপথে ছেড়ে পালিয়েছে। আমি সেদিন পালাইনি মেঘা। তাহলে কি করেছিলে? লুকিয়েছিলে বুঝি? মেঘা প্লিজ। কল্প, মনে আছে তোমার সেদিনের কথা? আমি তোমায় কি বলেছিলাম? সেদিন আমি কল্পকে মেসেজে বলেছিলাম, কল্প, আব্বু আম্মু নাকি আমার জন্য একটা ভালো ছেলের সন্ধান পেয়েছেন। তখন তারা চাচ্ছেন আমি যেন ওই ছেলেকে বিয়ে করে নিই। কিন্তু তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। এখন আমি কি করব বলো তো? আমি কি বাসায় তোমার কথা বলবো? বললে যদি তারা জোর করে তোমাকে বিয়ে দিয়ে দেন? না, দিবেন না। আমি বুঝিয়ে বলবো। এখন বলার কোনো দরকার নেই। তাহলে কি আমি অন্য কাউকে বিয়ে করে নেব? আমি কি তাই বলেছি? একটু অপেক্ষা করো জাস্ট। কল্প, একটা কথা বলি। বলো। বলছি যে অনেকদিন তো হলো, তুমি এবার প্লিজ দেশে চলে আসো না। ছুটিতেই না হয় আসো, তারপর আমরা বিয়ে করে নিই, পরে না হয় আবার চলে যেও। মেঘা, হঠাৎ কি কোনো সিদ্ধান্ত নেওয়া যায়? তুমি বুঝতে পারছো না কল্প, গ্রামের বেশিরভাগ মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়। এখন আশেপাশের কিছু লোকও আব্বুর কাছে প্রস্তাব পাঠাচ্ছেন। আমি এর আগেও না করেছি আম্মুকে, কিন্তু এবার আব্বু নাকি খুব পছন্দ করেছেন ছেলেটাকে। কি করেছিলে? নাম কি? বাসা কোথায়? ছেলে আমার ফুফাতো ভাইয়ের বন্ধু, তারা দুজন বাইরে একসাথেই থাকে। ছেলে নাকি আমার ফুফাতো ভাইয়ের এলাকায় আর ভাইয়ের আত্মীয়র মতো বিয়ে করতে চায়, যাতে ভাইয়ের সাথে সম্পর্কটা আরো পোক্ত হয়। আর প্রায় দেখাও হয়, যাওয়া আসাও থাকে। ভাইয়া তাই আমার কথা বলেছে। ছেলে আর ভাইয়া ছুটিতে দেশে এসেছে, তাই ছেলে যখন ভাইয়াদের বাসায় এসেছে তখন আব্বুকে ভাইয়ের ছেলেটাকে দেখিয়েছে। আব্বু পছন্দ করেছে তাকে। তারপর আমি ছেলের নাম ঠিকানা কল্পকে বলি। কল্প হঠাৎ করে অফলাইন চলে যায়। এরপর আরও আমার সাথে কোনো যোগাযোগ করে না, না কোনো মেসেজ, না কোনো কিছু। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এভাবে কেটে যায় 3টা মাস। কল্প আমাকে মাঝপথে ছেড়ে দেয়। এই দিনগুলো আমার কিভাবে কাটে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যে মানুষ আমাকে ছেড়ে একটা দিন থাকতে পারতো না, সে 3টা মাস আমার সাথে যোগাযোগ করেনি। ভাইয়ার আর ভাইয়ার বন্ধুর ছুটি প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তাই আব্বু আম্মু আমাকে আবার প্রেশার দেন। যেহেতু ছেলে ভালো, সেই জন্য ভাইয়াও আমাকে অনেক বোঝায়। এরপর একদিন হঠাৎ আব্বু অসুস্থ হয়ে পড়েন আর বলেন সে মরার আগে আমার বিয়ে দেখে যেতে চান। পরে আমি রাজি হই বিয়ের জন্য। আর এইভাবে যেই ছেলে আমাকে ছেড়ে 3 মাস যাবৎ নিখোঁজ, শুধুমাত্র দেশে আসতে বলায়, বিয়ের কথা বলায়, তার আশায় থাকা মানে রাতের বেলায় রৌদ্র খোঁজা। আর আব্বুর এই অবস্থায় তার ইচ্ছা পূরণ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, তাই অবশেষে রাজি হই আমি। মেঘা, সব মনে আছে আমার। তুমি আমাকে কি বলেছিলে, কিন্তু তুমি আমার সব কথা জানো না, তাই ভুল বুঝে বসে আসো। তাহলে আমাকে ভুল নিয়েই থাকতে দাও। আমার বিয়ে হয়ে গেছে, আমি আজ থেকে তাকেই মেনে নিলাম। আমাকে আমার মতো থাকতে দাও। ভালো থাকো, সুখী হও, দোয়া রইল। আমি কল্পকে ফেসবুকে মেসেঞ্জার থেকে ব্লক করে দিই, ফোনটা অফ করে রেখে দিই। তারপর চোখ বন্ধ করে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর মায়ানি রুমে আসে, এসে বলে, তোমার কি শরীর খারাপ? আজ কেমন যেন দেখাচ্ছে তোমায়। কি হয়েছে বলবে আমাকে? আচ্ছা, আপনি কোনোদিন কাউকে ভালোবেসেছেন? বেশিছি তো। কতটুকু? অনেক। আমিও না একজনকে খুব ভালোবেসেছি। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। আমি তাকে সবসময় কি বলতাম জানেন? আমাদের ছোট্ট একটা ঘর হবে, ছোট্ট একটা সংসার হবে। কিন্তু কিছুই হলো না। আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে কখনো স্বপ্ন দেখেছেন? দেখেছি তো। বলবেন আমাকে আপনার স্বপ্নের কথা? বলবো। তাহলে বলুন। আমি না খুব অন্যরকম একটা ছেলে। আমি ভালোবাসায় কখনো বিশ্বাসী ছিলাম না। মানুষের মুখে ভালোবাসার কথা শুনলে হাসতাম, মনে মনে বলতাম হাতো কি ভালোবাসা বলতে দুনিয়া কিছু আছে? আমার কাছে বাবা মা, পরিবারের ভালোবাসা ছাড়া বাইরে কোনো মেয়ের ভালোবাসায় বিশ্বাস ছিল না। কিন্তু হঠাৎ একদিন কেউ একজন আমার জীবনে আসে, যার জন্য আমার বুকের সুপ্ত ভালোবাসা মাথা চাড়া দিয়ে ওঠে। আমি কখনো স্বপ্ন দেখিনি কাউকে নিয়ে, জানো? ও আমাকে স্বপ্ন দেখা শেখায়। ওকে নিয়ে আমিও ঘর বাঁধার স্বপ্ন দেখি, একসাথে বসে রাতের আকাশের চাঁদ দেখার স্বপ্ন দেখি, একটা ফুটফুটে কন্যা সন্তানের স্বপ্ন দেখি। আচ্ছা, তুমি যাকে ভালোবাসো তাকে কেন বিয়ে করলে না? কারণ সে আমায় ছেড়ে চলে গিয়েছিল। আপনি কেন তাকে বিয়ে করেননি? কারণ ও আমায় ভুল বুঝে চলে গিয়েছিল। তারপর? এখন আবার চলে এসেছে। আপনার ভালোবাসার মানুষটা দিশা, তাই না? আমি জানি
যেদিন দিশা আপনাকে জড়িয়ে ধরেছে ওই দিনই শিওর হয়েছিলাম। তোমার কথা বলো, যদি সেই ছেলে আবার তোমার কাছে ফিরে আসে তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে? না, কেন? কারণ সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। ছেড়ে যাবার কারণ কি ছিল? জানি না আমি। তাহলে একটা মানুষের উপর আন্দাজে মিথ্যা আরোপ কেন লাগাচ্ছ? বাদ দিন এসব। আমি আজ ওকে আমার সব কিছু থেকে ব্লক করে দিয়েছি। আমি আপনার সাথে নতুন করে জীবন শুরু করতে চাই। ভালোবাসবেন আমায়? দিবেন আমার স্ত্রীর অধিকার? না, আই এম ভেরি সরি। আমার পক্ষে তোমাকে গ্রহণ করা সম্ভব না। তুমি সব কিছু গুছিয়ে নাও, একটু পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর হ্যাঁ, তুমি তোমার বাড়ি যাচ্ছ আর আমি আমার বাড়ি। মানে এসব কি বলছেন আপনি? চুপ, একদম চুপ। আমি আর একটা কথা শুনতে চাই না। সব কিছুর এখানেই সমাপ্তি। তুমি তোমার বাড়ি যাচ্ছ আর আমি আমার বাড়ি। মানে এসব কি বলছেন আপনি? চুপ, একদম চুপ। আমি আর একটা কথা শুনতে চাই না। সব কিছুর এখানেই সমাপ্তি। তারপর মায়ান আমাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আমি সেটা রাস্তা ওর কাঁধেই মাথা রেখে যাই। অবশেষে আমরা আমাদের বাসায় পৌঁছাই। আম্মু আব্বু আমাদের দেখে একদম অবাক হয়ে যান আর খুবই খুশি হন আমাদের দেখে। মায়ান আব্বু আম্মুকে বুঝতেই দেয় না আমাদের মধ্যে যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই বা কোনো যে ঝামেলা চলছে। আম্মু আব্বু আমাদের ফ্রেশ হয়ে রেস্ট নিতে বললেন, খেতে বললেন। মায়ান বলে পরে খাবে। তারপর আমরা রেস্ট নিই। মায়ান ঘুমিয়ে পড়ে, আমিও ঘুমিয়ে যাই। ঘুম ভাঙলে আব্বু আমাদের খেতে ডাকেন। আমরা খাওয়া দাওয়া করি। তারপর মায়ান সবার সামনে বলে, আমার একটা জরুরি কাজ আছে, তাই আমার চলে যেতে হচ্ছে। মেঘা থাকুক, আমি পরে একসময় আবার আসবো। আব্বু আম্মু বলেন, কাজটা সেরে তাহলে চলে এসো। মায়ান বলে, সময় লাগবে, আসা যাবে না, অন্য সময় আবার আসবো। আব্বু আম্মু মায়ানকে আবার আসতে বলে বিদায় জানায়। মায়ান গেট অবধি চলে যায়। আমি গেটের সামনে গিয়ে বলি, না গেলে হয় না? কেন করছেন এমন আমার সাথে? আমি কি কোনো অন্যায় করেছি? কিছুই করনি তুমি। আমি থাকবো না। আমি সেই মেয়ের সাথে থাকবো না যে মেয়ে তার পুরনো প্রেমিককে দুদিনের মধ্যে ভুলে যেতে পারে আর অচেনা একজনকে দুদিনের মধ্যে বুকে জায়গা দিয়ে দিতে পারে। বুঝলাম না, এটা তো আপনার খুশি হবার কথা। আপনি রেগে কেন যাচ্ছেন? কারণ জানতে চাও? বলুন। কারণ হচ্ছে আমি সেই কল্প যাকে তুমি একদিন খুব করে ভালোবেসেছিলে। আমি তোমার সেই প্রেমিক পুরুষ যাকে ছাড়া দম বন্ধ হয়ে আসতো। আর গতকাল যাকে তুমি আজীবনের জন্য তোমার জীবন থেকে ব্লক করে দিয়েছো, সেই কল্পে হচ্ছে আমি। আর আমি সেদিন তোমায় মাঝপথে ছেড়ে যাইনি আর না পালিয়েছি। তুমি যেদিন আমাকে দেশে আসার কথা বললে আর বললে তোমার বিয়ে ঠিক করেছে বাসা থেকে, সেদিন আমি মনে মনে সিদ্ধান্ত নেই আমি দেশে আসব। যাকে আমি এত ভালোবাসি তাকে কোনোভাবেই হারাতে পারবো না আমি। কিন্তু হঠাৎ করেই আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে। আমি সহ আমাদের অফিসের অনেকেই পুলিশের ঝামেলায় পড়ে যায়। বছরের একটা ভুলের কারণে পুলিশ আমাদের ধরে নিয়ে যায়, আমাদের জেলে দিয়ে দেওয়া হয়। না পারছিলাম তোমাকে কিছু জানাতে আর না পারছিলাম কিছু করতে। আমি কারোর সাথে কোনো রকম যোগাযোগ করতে পারিনি। আমাদের 3 মাসের জেল হয়ে যায়। এই 3টা মাস আমি কীভাবে কাটিয়েছি একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানেন। আমার আম্মুকেও আমি কিছু জানাতে পারিনি। আমার এক বন্ধুর কাছ থেকে আম্মু শুনেছেন আর দিনরাত কান্নাকাটি করেছেন। আর তুমি এদিকে খুশিতে খুশিতে আমাকে ভুল বুঝে বিয়ের পিড়িতে বসে গেছো। আমি মায়ানের কথাগুলো চুপ করে শুধু শুনেছি, কোনো কথা বলছি না। আরে একটা বার তোমার মাথায় এটা আসেনি আমার কিছু হয়ে গেল না তো? না, তা কেন ভাববে? তোমার মনে তো কোনো বিশ্বাসই ছিল না আমার প্রতি। তুমি ভেবে বসে আসো আমি তোমাকে ঠকিয়েছি। আসলে কি জানো, তুমি আমাকে ভালোবাসোনি, বেসেছি আমি। আর তাই তো জেল থেকে ছাড়া পাওয়া মাত্র তোমাকে আমি মেসেজ দিতে গিয়েছি সবার আগে। এটা বলতে চেয়ে চিন্তা করো না আমার জন্য। আমি আজও দেশে আসতেছি, কিছুক্ষণ পরই আমার ফ্লাইট। কিন্তু তুমি আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছো। আমি পারিনি তোমার সাথে যোগাযোগ করতে। এরপর আমি কি করেছি জানো? আমি ওই ছেলেকে ফোন দিই যার সাথে তোমার বিয়ের কথা চলেছিল, কারণ আমি তোমার কোনো খবর পাচ্ছিলাম না। আমি ভয় ছিলাম এইভাবে ওর সাথে তোমার বিয়ে হয়ে গেল কিনা। এখন হয়তো ভাববে আমি ওকে চিনলাম কি করে। আরে ও আমার বন্ধু, খুব ভালো বন্ধু। বিদেশে গিয়ে ওর সাথে আমার পরিচয়। প্রথমে আমরা একসাথে থাকতাম, পরে ও কাজের জন্য অন্য জায়গায় চলে যায়। আর ওখানে গিয়ে হয়তো তোমার ফুফাতো ভাইয়ের সাথে ওর বন্ধুত্ব হয়। সেদিন তুমি ওর ঠিকানা আর পরিচয় দেওয়ার পরেই আমি চিনে গিয়েছিলাম ওকে, কিন্তু বলিনি তোমায়। ভেবেছি দেশে এসে তোমাকে সব বলবো আর হঠাৎ করে এসে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু তার হলো কই। শেষমেশ আমি যে ভয়টা পাচ্ছিলাম আমার সেই ভয়টাই সত্যি হতে যাচ্ছিল।
আমি যখন ওকে ফোন দিলাম ও বলল ওর নাকি বিয়ে, আর তা কিছু ঘন্টা পরেই, আর বলল ওর হবু বউয়ের নাম মেঘা। আর তখন আমি বললাম বিয়েটা না করে দিতে, ও যেন বিয়েটা না করে, খুব রিকোয়েস্ট করলাম। আর তোমার আমার সম্পর্কের কথা সব কিছু ওকে খুলে পড়লাম। অবশেষে ও রাজি হলো আর বলল, কিন্তু বিয়ের প্রস্তুতি চলছে এখন। আমি যদি বিয়েটা না করে দিই তবে মেয়েটার খুব বড় ক্ষতি হয়ে যাবে, সমাজের লোকজন নানান কথা বলবে। আমি ওকে বললাম এই নিয়ে তুই চিন্তা করিস না, আমি নিজে আসছি ওকে আমার করে নিতে। আমার কয়েক ঘন্টা লাগবে আসতে। তুই ওর বাড়ির ঠিকানাটা আমায় বল, আমি সোজা ওদের বাসায় গিয়ে উঠবো। আর তুই বিয়ের জন্য ওদের বাসায় না করবি দুপুর বা বিকেলের দিকে, ততক্ষণে আমি পৌঁছে যাব। আগে না করলে ওর বাবা মা কষ্ট পেয়ে যদি অসুস্থ হয়ে যান, আর এলাকার মানুষের কথায় যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তাই আমি যখন বাড়ির কাছাকাছি পৌঁছে যাব তখন তোকে ফোন দেব, আর তুই ওদের না করে দিবি। প্লিজ দোস্ত, আমার জীবনটা বাঁচা, আমি ওকে ছাড়া বাঁচবো না। আর তারপর ও আমার কথা মতো ট্রাই করে, আর পরে সব কিছু তোমার তো জানা। আমি আম্মুকে সব বলি, আম্মু আমার খুশিতে খুশি। অবশেষে আমি আমার ভালোবাসার মানুষকে পেলাম, যাকে আমি ভালোবেসেছি, কিন্তু সে আমাকে ভালোবাসেনি। আমি জানতাম তুমি বুঝতে পারবে না আমি যে গল্প, কারণ তুমি আমার ডাক নামটা মানে আমার আইডি নেমটা জানো, আমার সার্টিফিকেট নেম জানো না। ইয়েস মিস মেঘা, আমি মিস্টার মায়ান রহমান কল্প, ওরফে তোমার পর। তবে আজ থেকে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, তুমি মুক্ত। যেই মেয়ে তার এতদিনের ভালোবাসাকে ভুলে মানে কল্পকে ভুলে মায়ানের কাছে দুদিনের পরিচয় স্ত্রীর অধিকার চায়, তার সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। আমি মানতে পারবো না আমার মেঘা আমাকে ভালোবাসে না, আমার মেঘা কল্পকে ভালোবাসে না। আমি তা মানতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো, আসছি। মায়ের ওরফে কল্প মানে আমার বর এবার সত্যি সত্যি আমাকে ফেলে চলে যায়। আমি একটা কথাও বলিনি, শুধু ওর কথাগুলো চুপ করে শুনেছি। কল্প চলে যাচ্ছে, আমিও চলে যাওয়া দেখছি। কল্প চলে যায়, আমি আমার রুমে চলে আসি। সারা দিন চলে যায় কল্প, সারাদিন বাড়ির বাইরে বাইরে ঘোরে। রাত হলে ও ওদের বাসায় যায়। যখন ওই রিস্কাওয়ালাকে টাকা দিতে ওর মানিব্যাগটা বের করতে যায়, হঠাৎ মানিব্যাগটা ওর হাত থেকে রাস্তায় পড়ে যায়, আর মানিব্যাগে থাকা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় পড়ে যায়। ও সব কিছু তুলতে তুলতে হঠাৎ একটা চিরকুট পায়। চিরকুটটা খুলে দেখতেই ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও দ্রুত রিস্কাওয়ালাকে বলে, রিক্সা ঘোরান, আমাকে দ্রুত বাস স্ট্যান্ডে পৌঁছে দিন, আমি আমার মেঘার কাছে যাব। মানিব্যাগটা ওর হাত থেকে রাস্তায় পড়ে যায়, আর মানিব্যাগে থাকা সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় পড়ে যায়। ও সবকিছু তুলতে তুলতে হঠাৎ একটা চিরকুট পায়। চিরকুটটা খুলে দেখতেই ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও দ্রুত রিস্কাওয়ালাকে বলে, রিক্সা ঘোরান, আমাকে দ্রুত বাস স্ট্যান্ডে পৌঁছে দিন, আমি আমার মেঘার কাছে যাব। কল্প যেন ঝড়ের বেগে আমাদের বাসায় চলে আসে। আম্মু আব্বু কল্পকে এত রাতে দেখে তো অবাক। আম্মু কল্পকে জিজ্ঞেস করে, তোমার কি কাজটা শেষ বাবা? কল্প উত্তর দেয়, আসলে আম্মু মেঘার জন্য খারাপ লাগছিল, ওকে অসুস্থ রেখে গিয়েছি তো, ওর বমি বমি লাগছিল জার্নির কারণে, তাছাড়া মাথা ব্যথা করছিল নাকি অনেক, তাই মন টেকলো না, চলে আসলাম। খুব ভালো করেছো, যাও বাবা ভেতরে যাও। কল্প আমার রুমে ঢুকেই আমাকে শোয়া থেকে টেনে তুলে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। আমি ছিলাম গভীর ঘুমে। ওর এই আচরণে আমি ভাবছিলাম আমি স্বপ্ন দেখছি, কারণ ও তো চলে গিয়েছিল আমার সাথে রাগ করে, আর এত রাতে যে আবার আসবে তা আমি স্বপ্নেও ভাবিনি। কল্প আমাকে জড়িয়ে ধরে বসে রইল। কি হয়েছে কল্প, এত রাতে হঠাৎ আবার তুমি না আমাকে ছেড়ে চলে গেলে, তাহলে আবার আসলে যে? চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না তুমি। আমি এতগুলো কথা শোনালাম তোমাকে, আর তুমি কেন চুপচাপ সব শুনলে? কেন বললে না আমায় যে তুমি আমাকে আগেই চিনে গেছো, বুঝে গেছো, জেনে গেছো আমি যে তোমার কল্প, আর তাই তুমি আমার কাছে স্ত্রীর অধিকার চেয়েছো? কেন বললে না? এই ছেলে, এভাবেই কাঁদতে বলেছি তোমায় আমি? থামো বলছি। আর এখন তো ছাড়ো আমায়। আর কতক্ষণ এভাবে বুকে জড়িয়ে ধরে রাখবে? সারা জীবন। তোমার কোনো সমস্যা? আমিও তোমার বুকেই থাকতে চাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছিলাম? আমি মনকে কোনোভাবে মানাতে পারছিলাম না
আমার মেঘা 2 দিনের মধ্যে ওর ভালোবাসার গল্পকে ভুলে মায়ানকে হাসি মুখে মেনে নিচ্ছে, মায়ানের কাছে স্ত্রী অধিকার চাচ্ছে। যদি তোমার চিরকুটটা আজ না পেতাম তাহলে কি যে হতো আল্লাহ জানেন। চিরকুটটাতে লেখা ছিল, এই যে মায়ান রহমান কল্প, তুমি ধরা পড়ে গেছো তোমার বউয়ের কাছে। আমি জেনে গেছি তুমি আমার কল্প। এই ছেলে, এটা দেখা মাত্র নীল বেনারসি নিয়ে আসবা, আমি তোমার বউ সাজবো। মেঘা, কেন আমাকে তুমি সরাসরি বলনি? তাহলে তো আমি তোমায় এভাবে একা রেখে যেতাম না, তোমার এত কষ্ট পেতে হতো না। আর তুমি কবে বুঝতে পেরেছো আমি যে তোমার কল্প? বলো না প্লিজ, আমার খুব জানতে ইচ্ছে করছে। কিভাবে বুঝলে তুমি? তুমি আমাকে এতটা দিন জ্বালিয়েছো, কষ্ট দিয়েছো, আমি একটু শোধ করব না, তাই তোমাকে সরাসরি কিছু বলিনি। আর তুমি যেমন আমাকে বলনি, বুঝতে দিতে চাওনি, আমাকে কষ্ট দিয়েছো, আমিও তাই তোমাকে বুঝতে দেইনি আমি যে বুঝে গেছি। তোমারও তো একটু কষ্ট পাওয়া দরকার। আমি প্রথম থেকে আন্দাজ করেছিলাম তুমি আমার কাছে আসলেই আমার কল্প কল্প অনুভব হয়, আমার মনে হয় আমার কল্প আমার পাশে। তাছাড়া হঠাৎ করে ছেলেপক্ষ না করে দেওয়ার সাথে সাথেই পাত্র হাজির, তাও আবার আমাকে না দেখে বিয়ের জন্য রাজি। আর আমি তোমার হাইটটা তো জানতাম। যখন দেখলাম মায়ের আমার থেকে ঠিক ততটুকুই লম্বা যতটুকু লম্বা আমার থেকে কল্প, তাছাড়া কল্পর মেসেজগুলো আসতো তুমি যখন আমার সামনে থেকে দূরে যেতে ঠিক তখনই। আর যখন কল্প মানে তুমি আমাকে মেসেজ দিয়ে বললে তুমি মায়ানদের বাসায় আসবে, মায়ানের কথা জানো, তখনও সন্দেহ হচ্ছিল। কারণ মায়ানের বাসা তো আমার বাবা মাই চেনেন না এখনো, আর না এলাকার কেউ, আমার আত্মীয় স্বজন কেউ। কল্প কিভাবে চিনবে? তাছাড়া আমি বুঝতেও পারছিলাম মায়ান আমার সাথে অভিমান করে আছে। মায়ান খারাপ ব্যবহারগুলো নিজে ইচ্ছেই করছে না, জেদের কারণে করছে, অভিমান থেকে করছে। তাছাড়া মায়ানের সাথে আমার কোনো শত্রুতাও নেই যে সে আমাকে বিয়ে করে প্রতিশোধ নেবে। একমাত্র অভিমান থেকেই আমাকে মায়ান কষ্ট দিতে পারে। আর আমি যেহেতু মায়ানকে আগে কখনো দেখিনি, আমরা কেউ কাউকে চিনি না, তাহলে মায়ান অভিমানই কেন করবে আমার সাথে? কি বিষয়ে জানো? এইসব কথাগুলো আমার মাথায় ঘুরতো। আমি মায়ানের সাথে আর কল্পের সাথে মিলাতাম, কানেকশন খুঁজতাম। আবার যখন তুমি বললে শাড়ি পরানো একজনের জন্য শিখেছো, তখনও সন্দেহ হয়। কারণ কল্পকে আমি শাড়ি পরা শিখতে বলেছিলাম ইউটিউব দেখে, আমি পারি না বলে, যাতে বিয়ের পর আমাকে পরিয়ে দিতে পারে। আর আমি ভাবতাম যেদিন কল্পের মেসেজ পেয়ে হানিমুনে যেতে চাইলাম, মায়ান আমাকে ঠিকই নিয়ে গেল। আবার হানিমুনে কোথায় নিয়ে গেল? সেই নীল শব্দের জায়গা, বান্দরবনে নীলগিরি নীলাচল। আমার সন্দেহ বাড়তে থাকলো। নীলগিরি ঘোরার দিন আমার খুব বেশি মনে বলছিল মায়ানই আমার কল্প। আমি আমার আশেপাশে কল্পকে অনুভব করছিলাম বারবার। আমার তোমাকে মানে মায়ানকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল, কারণ মন বারবার বলছিল তুমিই আমার কল্প। নীলগিরি ঘুরে বাসায় গিয়ে যখন শুয়ে পড়েছিলাম ঘুমানোর জন্য, তখন আমার খুব বেশি কল্পকে মনে পড়ছিল। ঘুম আসছিল না আমার। আমি তোমার ঘুমান্ত মুখটা বারবার দেখছিলাম আর মনে মনে বলছিলাম মায়ানকে কেন আমার এত বেশি আপন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে ওই আমার কল্প? কেন ওকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে? তাহলে কি আমার মন যা বলছে তাই সত্যি? মায়ানই আমার কল্প? তাই আমি আমার ফোন অন করে ডাটা অন করে কল্পর আইডিতে মেসেজ দিই আর লিখি আমি তোমার সাথে দেখা করতে চাই। যেই না আমি মেসেজটা সেন্ড করি আর মায়ানের মেসেঞ্জারে মেসেজের আওয়াজ ভেসে আসে, মানে তোমার ফোনে, আমি আবারও একটা মেসেজ দিই এই লিখে, কল্প আছো তুমি অনলাইনে? কিন্তু তখনও তোমার ফোন বেজে ওঠে। আর তাই আমি তোমার ফোনটা নিয়ে তোমার আঙুল দিয়েই তোমার ফোনের লক খুলি। আর তুমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলে বলে বুঝতেই পারোনি। পরে ফোন খুলে দেখি যা ভেবেছি তাই, তোমার ফোনে কল্পের আইডি লগ ইন করা। আর আমি সেই দিনই পুরোপুরি শিওর হয়ে যাই তুমি আমার কল্প। আর আমি মেসেজ দুটো ডিলিট করে ফোন আবার যেভাবে ছিল সেভাবেই রেখে দিই। তারপর কল্পর কথা মানে তোমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাকে ঘুরতে নিয়ে যেতে বলি, তুমি আমাকে নীলাচল নিয়ে যাও। তোমার মনে আছে আমি তোমাকে সেদিন কি বলেছিলাম? তুমি যখন নীলাচলে গিয়ে আমাকে বলেছিলে মেঘা সুন্দর না? আমি বলেছিলাম অনেক 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 বেশি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ কল্প, লাভ ইউ। তুমি তখনও বুঝতে পারোনি, তোমার মেঘা বুঝে গেছে তুমি ওর কল্প। আমি আমার হাত ধরে ছবি তুলে দিতে বললাম, তুমি তখনও কিছুই বুঝতে পারোনি।
আর রাতে বাসায় ফিরে যখন তোমার পছন্দের লাল শাড়ি পরে তোমার কাছে এসে তোমার হাতে শুয়ে বললাম আমি তোমার সাথেই ঘুমাবো, তুমি কেমন রিয়েক্টটাই না করলে। আমি আসলে চেয়েছিলাম তুমি যেন রেগে যাও, এই ভেবে যে আমি কল্পকে ভুলে গিয়েছি আর মায়ানকে মেনে নিয়েছি। আর তখনই যেন রেগে গিয়ে কষ্ট পেয়ে নিজের মুখে বলে দাও তুমি আমার কল্প। কষ্ট পেয়েছো ঠিকই, কিন্তু বলো আর নাই তুমি যে আমার কল্প। পরের দিন এত চেষ্টা করলাম কিন্তু তোমার মুখ থেকে শুনতেই পারলাম না তুমি কল্প। আইডি ব্লক করলাম। কল্পকে বললাম আমি মায়ানকে মেনে নিচ্ছি। আরো কত কি। মায়ান মানে তুমি আবার বাসায় আসলে, তোমার কাছে স্ত্রীর অধিকার চাইলাম। বললাম আমি আমার ভালোবাসার মানুষকে আমার সব কিছু থেকে ব্লক করে দিয়েছি, আমি তোমার সাথে নতুন করে জীবন শুরু করতে চাই। তবুও তুমি নিজে মুখে কিছুই বললে না, বরং রেগে গিয়ে আমি বাসায় দিয়ে গেলে। ওহো, দিশার কথা তো বলিনি। দিশা যে তোমাকে একতরফা ভালোবাসে সেটা আমি বুঝেছিলাম আগেই, কারণ আমি সেদিন দেখেছিলাম দিশা তোমাকে পেছন থেকে জোর করে জড়িয়ে ধরেছে আর তুমি ছাড়ানোর চেষ্টা করছিলে আর বলছিলে ছেড়ে দিতে ওকে। তাছাড়া ওকে ভালোবাসলে তুমি আর আমাকে বিয়ে করতে না, নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে হঠাৎ অন্য এক বিয়ে ভাঙা মেয়েকে বিয়ে করতে যেতে না। ও হ্যাঁ, আমি কখন তোমার মানিব্যাগে চিরকুট রেখেছি জানো? যখন তুমি হোটেলে এসে আমায় রুমে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলে আর বললে আমায় বিশ্রাম নিতে, তুমি নাকি একটু বাইরে যাবে। আমি তখন চুপচাপ তোমার মানিব্যাগটা খাটের ওপর দেখে চিরকুটটা রেখে দিই, কিন্তু কে জানতো তুমি চিরকুটটা পাবেই না, বরং আমাকে ওই রাতেই বাসায় দিয়ে যাবে। সরি মেঘা, আমার এভাবে তোমায় একা রেখে চলে যাওয়া ঠিক হয়নি। আচ্ছা, তুমি আমায় এত কষ্ট কেন দিলে এই কয়দিন? দেব না, আমি কি কম কষ্ট পেয়েছি? তাই একটু শোধ নিলাম। আমার উপর কি একটু বিশ্বাস ছিল না যে বিয়ের পিড়িতে বসে গেলে? আসলে আব্বু অসুস্থ হয়ে গিয়েছিলেন, তার শেষ ইচ্ছা ছিল আমার বিয়ে দেখে যাওয়া। আর 3 মাস যাবত তুমি উধাও হয়েছিলে বিয়ের কথা বলা মাত্র, আর দেশে আসার কথা বলার পরই তুমি নিখোঁজ হও। তাই ভুল বুঝেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। যদি তুমি হারিয়ে ফেলতাম আমি, কি হতো বলো তো? কি হতো? আমি পাগল হয়ে যেতাম। হয়েছে, আর পাগল হতে হবে না। মেঘা, আমিও সরি। হ্যাঁ, এই কয়দিন খুব খারাপ ব্যবহার করেছি বলে। আচ্ছা হয়েছে হয়েছে। অল্প আমাকে বুক থেকে ছাড়িয়ে এবার একটা শপিং ব্যাগ হাতে দিয়ে বলে এই নাও। কি এটা? খুলে দেখো। আমি খুলে দেখি একটা নীল বেনারসি। অনেক সুন্দর গল্প, থ্যাংক ইউ সো 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 মাচ, লাভ ইউ। এসো এবার পরিয়ে দেই। এত রাতে? এত রাতেই হতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আবার সত্য? ওই দিন কি সত্য জন্য ছিল তোমার? একসাথে ছবি তোলার সময় বলেছিলে। ওই দিন আর আজকের 2 দিনের একটাই শর্ত। কি সেটা? আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমাকে আবার বান্দরবনে নীলগিরি আর নীলাচল নিয়ে যাবে, আর আমি তখন সেখানেই থাকবো, দূরে কোনো হোটেলে উঠবো না। ওকে ওকে, আমি রাজি। এবার তো এসো। কল্প আমাকে নীল বেনারসিটা পরিয়ে দেয় আর আমার কপালে চুমু খেয়ে বলে ভালোবাসি আমার বউটা, খুব ভালোবাসি। আমিও কল্পকে জড়িয়ে ধরে বলি আমিও তোমাকে ভালোবাসি কল্প, ভীষণ রকম ভালোবাসি।